গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কে যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজ করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে 3জন অংশীদার একটি ব্যবসায় লাভ 8:7:5 অনুপাতে ভাগ করে নিয়েছে। তারা যথাক্রমে 7 মাস, 8 মাস এবং 14 মাসের জন্য তাদের মূলধন বিনিয়োগ করেছে। তাদের মূলধনের অনুপাত কত ছিল? তাহলে কি বলেছে না, লাভ 8:7:5 অনুপাতে ভাগ করেছে। তা ধরি 3জন অংশীদার হচ্ছে এ, বি আর সি। তাহলে এবার তাদের কি বলেছে, লাভ লাভ কি পেয়েছে না 8, এ পেয়েছে 8, বি পেয়েছে 7, সি পেয়েছে 5। এবার তারা যথাক্রমে 7 মাস, 8 মাস এবং 14 মাসের জন্য তারা মূলধন বিনিয়োগ করেছে। তাহলে সময়টা কি হয়েছে না, এ করেছে 7 মাস, বি করেছে 8 মাস আর সি করেছে 14 মাসের জন্য মূলধন বিনিয়োগ করেছে। আর ধরে নিই মূলধন এর ক্ষেত্রে এ টাকা, বির ক্ষেত্রে বি টাকা, সির ক্ষেত্রে সি টাকা। তো আমরা কি জানি যে লাভ যেটা হয় সেটা কার অনুপাতে ভাগ হয় না, মূলধন ইন্টু সময়। এই যে মূলধন একটু সময়, এই অনুপাতেই লাভটা ভাগ হয়। তাহলে এখানে এর ক্ষেত্রে কত, লাভ 8 আর মূলধন কত, মূলধন হচ্ছে এ আর সময় কত, সময় হচ্ছে 7 মাস। তাহলে এখান থেকে আমরা এ সমান সমান কী পাচ্ছি না, এ সমান সমান পাবো 8/7। বিয়ের ক্ষেত্রে দেখো, বিয়ের ক্ষেত্রে লাভ কত, বিয়ের ক্ষেত্রে লাভ 7, মূলধন কত, মূলধন হচ্ছে বি আর সময় কত, সময় হচ্ছে 8। তাহলে বিয়ের ক্ষেত্রে আমরা কি পাবো, বি সমান সমান 7/8। আর সি এর ক্ষেত্রে দেখো, লাভ কত, লাভ 5, মূলধন কত, মূলধন সি, সময় কত 14 মাস। তাহলে সি সমান সমান কত হচ্ছে 5/14। তাহলে মূলধনের অনুপাত এ ইসটু বি ইসটু সি সমান সমান কত হচ্ছে 8/7 ইসটু 7/8 ইসটু 5/14। এবার দেখো 7, 8 আর 14 এর লসাগু কত না, এর লসাগু হচ্ছে 56। এই 56 দিয়ে আমরা গুণ করে দিই। তাহলে 56 দিয়ে যদি সবগুলোকে গুণ করি, এটা হচ্ছে 7 8 56, তার মানে 8 8 64। এটাকে যদি 56 দিয়ে গুণ করে দিই তাহলে 7 8 56, 7 7 49। এটাকেও যদি 56 দিয়ে গুণ করে দিই, 4 14 56, 4 5 20। তাহলে মূলধনের অনুপাত হবে 64:49:20। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 3/a প্লাস 3a ইন্টু 9/a স্কোয়ার মাইনাস 9a প্লাস 9a স্কোয়ার এর মান নির্ণয় করো যখন a সমান সমান 1। তাহলে কার মান নির্ণয় করতে দিয়েছে 3/a প্লাস 3a আর 9/a স্কোয়ার মাইনাস 9 প্লাস 9a স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভেঙে দিই। প্রথমে যেটা আছে 3/a প্লাস 3a এটা রাখলাম। পরে কি করলাম, 3/a তার হোল স্কোয়ার মাইনাস 3/a ইন্টু 3a প্লাস 3a তার স্কোয়ার। দেখো এটাকে যদি আমরা এক্স ধরি আর এটাকে যদি ওয়াই ধরি, রাশিটা কি বেরোলো, রাশিটা বেরোলো হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এক্স প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা কার ফর্মুলা, এটা আমরা জানি, এটা ফর্মুলা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে আমরা এক্স কি ধরেছি 3/a, তার মানে হচ্ছে 3/a তার হোল কিউব প্লাস 3a তার কিউব। তাহলে এবার এর মান বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি না, 3/1 মানে 3 কিউব প্লাস 3a 3 ইন্টু 1 মানে 3-এর কিউব, 3-এর কিউব প্লাস 3-এর কিউব, 3-এর কিউব মানে 27, এটাও 3-এর কিউব মানে 27, 27 27 54। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে জেমস 1920 টাকায় একটি জিনিস বিক্রি করে শতকরা যত লাভ করেছেন তা 1500 টাকায় বিক্রি করে শতকরা তত ক্ষতিই হয়েছে। যদি তিনি 10% লাভ করতে চান তাহলে তাকে জিনিসটি কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে দেখো 1920 টাকায় বিক্রি করে যত পার্সেন্ট লাভ হয়েছে, 1500 টাকায় বিক্রি করে তত পার্সেন্ট ক্ষতি হয়েছে। ধরি জিনিসটার ক্রয় মূল্য এক্স টাকা,
সিপি হচ্ছে এক্স টাকা। তাহলে দেখো 1920 টাকায় যদি বিক্রি করে কত লাভ হয়েছে না 1920 মাইনাস এক্স, এত টাকা লাভ হয়েছে। তাহলে লাভের শতকরা হার কত? লাভ বাই ক্রয় মূল্য মানে এক্স ইন্টু 100, এটা হচ্ছে লাভের শতকরা হার। এইবার দেখো ক্রয় মূল্য এক্স টাকা, 1500 টাকায় বিক্রি করে তার কত ক্ষতি হয়েছে না 1500 টাকায় বিক্রি করে তার ক্ষতি হয়েছে এক্স মাইনাস 1500 টাকা, এত টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির শতকরা হার, ক্ষতি হয়েছে এত টাকা বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা, এটা হচ্ছে ক্ষতির শতকরা হার। তাহলে বলেছে যত পার্সেন্ট লাভ হয়েছে তত পার্সেন্টই ক্ষতি হয়েছে। তাহলে এটাই দুটো সমান, সমান হলে দেখো 100 100 কেটে গেল, এক্স এক্স কেটে গেল। তাহলে 1920 মাইনাস এক্স সমান সমান এক্স মাইনাস 1500 হলো। তাহলে এক্সটা এই পাশে গেলে 2x সমান সমান 1920 প্লাস 1500। তাহলে হবে হচ্ছে 20, 9 আর 5 14, 34, 3420। তাহলে এক্স সমান সমান কত হবে? 3420 বাই 2 মানে 1710 টাকা। তার মানে জিনিসটার ক্রয় মূল্য 1710 টাকা। এইবার বলেছে 10% লাভ করতে গেলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? 10% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 110, বিক্রয় মূল্য হবে 110। তাহলে 110 বাই 100 দিয়ে গুণ করলেই আমাদের বিক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। তাহলে 0 0 কেটে গেল, তাহলে থাকলে 11 1 11, 7 11 77, 1 78, আর 11 1 11 সাথে 18, 1881 টাকা। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 2x² প্লাস kx প্লাস 8 সমান সমান 0 এবং 3x² প্লাস 4x প্লাস 12 ইজুকাল টু 0 দ্বিঘাত সমীকরণের উভয় বীজই সমান, তাহলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি কি না a1x² প্লাস b1x প্লাস c1 সমান সমান 0 আর a2x² প্লাস b2x প্লাস c2 সমান সমান 0। এই দুটো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হয় না a1 বাই a2 সমান সমান b1 বাই b2 সমান সমান c1 বাই c2। তাহলে এইবার আমাকে সমীকরণ দুটো কি দিয়েছে? সমীকরণ দুটো দিয়েছে 2x² প্লাস kx প্লাস 8 সমান সমান 0 আর বলেছে হচ্ছে 3x² প্লাস 4x প্লাস 12 সমান সমান 0। তাহলে এটা a1 মানে হচ্ছে 2 আর b1 মানে a2 মানে হচ্ছে 3 সমান সমান b1 মানে হচ্ছে k, b2 মানে হচ্ছে 4 আর c1 মানে হচ্ছে 8 আর c2 মানে হচ্ছে 12। তাহলে কে এর মান বার করতে হবে এটুকুনি। তাহলে 2/3 সমান সমান k বাই 4, তাহলে 3k সমান সমান 4 দুগুণে 8, অতএব k সমান সমান 8/3। ঠিক আছে, তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি পাত্রে 45% সিরাপযুক্ত একটি মিশ্রণ থাকে, ওই মিশ্রণের একটি অংশ 30% সিরাপযুক্ত আরেকটি মিশ্রণ দিয়ে প্রতিস্থাপন করা হয়। নতুন মিশ্রণটিতে 34% সিরাপ পাওয়া যায়। নতুন মিশ্রণটি পেতে ওই মিশ্রণগুলিকে কত অনুপাতে মিশ্রিত করতে হবে? দেখো, প্রথম যে মিশ্রণটা ছিল তাতে সিরাপের পরিমাণ ছিল 45%। আচ্ছা, দ্বিতীয় যে মিশ্রণটা ওর সঙ্গে মেশানো হয়েছে তাতে সিরাপের পরিমাণ 30%। এই দুটো মেশানোর ফলে যে নতুন মিশ্রণ পাওয়া গেছে তাতে সিরাপের পরিমাণ হচ্ছে 34%। এবার যদি এটা অ্যালিগেশন করে দিই, এই দুটোর বিয়োগফল 4, এই দুটোর বিয়োগফল 11, তাহলে সিরাপ দুটোর মিশ্রিত অনুপাত 4:11। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি জিনিসের দাম 40% কমে যাওয়ায় বিক্রি 80% বেড়ে যায়, আয়ের ওপর কী প্রভাব পড়বে নির্ণয় করো। দেখো, কোনো জিনিসের দাম ধরো a% কমে গেল আর যদি তার বিক্রি b% বেড়ে যায়, তাহলে আয়ের ওপর কী প্রভাব পড়বে না সেটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? -a প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100। তাহলে এখানে a% দাম কমেছে মানে 40% দাম কমেছে আর বিক্রি বেড়ে গেছে 80%, মানে b% মানে 80%। তাহলে এখানে মানটা বসাই -40 প্লাস 80 মাইনাস 40 ইন্টু 80 বাই 100। তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে -40 প্লাস 80 মানে +40 মাইনাস 4 32 মানে
8। দেখো 8-এর সাইন এসছে প্লাস, তার মানে এটা হচ্ছে 8% বিক্রি বৃদ্ধি পেয়েছে। তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি অর্ধগোলাকার বাটি 1 সেমি পুরো তামা দিয়ে তৈরি। বাটির ভেতরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। যদি প্রতি বর্গ সেমি রং করতে 2 টাকা খরচ হয়, তাহলে বাটির বাইরের বক্রতল রং করতে খরচ কত হবে তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে একটা কি বলেছে, বাটি। দেখো এই হচ্ছে বাটি, এটা 1 সেন্টিমিটার পুরু, তার মানে এই যে পুরু এটা হচ্ছে 1 সেন্টিমিটার। বাটির ভেতরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এই যে এই ভেতরের ব্যাসার্ধ এইটুকু হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে দেখো বাটির বাইরের ব্যাসার্ধ কত হবে, বাইরের ব্যাসার্ধ হবে ভেতরের ব্যাসার্ধ প্লাস 1 সেন্টিমিটার পুরু, তাহলে বাইরের ব্যাসার্ধ হবে 6 + 1 = 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইবার কি বলেছে, বাটির বাইরের চারিদিকের বক্রতল, যদি এটা পুরো গোলক হতো তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল হতো 4πr²। ঠিক আছে, কিন্তু এটা বাটি, তাহলে এটা অর্ধগোলক, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr²। ঠিক আছে, তাহলে এখানে 2 × 22-এর 7 ইন্টু আর মানে হচ্ছে 7 × 7, এটা হচ্ছে বাটিটার বাইরের বক্রতলের ক্ষেত্রফল। এবার 1 বর্গ সেন্টিমিটারে খরচ হয় 2 টাকা করে, তাহলে এত বর্গ সেন্টিমিটারে মোট খরচ হবে × 2। তাহলে 7 7 কেটে গেল, 2 × 4, 4 × 8, 8 × 88 × 7, তাহলে 7 × 8 = 56, 7 × 8 = 56 আর 5 × 61, 616 টাকা। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে ABCD একটি চতুর্ভুজ, যার AB = 17 সেন্টিমিটার, BC = 8 সেন্টিমিটার, CD = 9 সেন্টিমিটার, AD = 12 সেন্টিমিটার এবং AC = 15 সেন্টিমিটার। চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, আমরা আগে চতুর্ভুজটির ছবিটা আঁকি। তাহলে কি বলেছে, ধরো AB এরকম একটা চতুর্ভুজ, এবার নাম দিই ABCD। এবার AB কত বলেছে, AB বলেছে 17 সেন্টিমিটার, BC কত বলেছে 8 সেন্টিমিটার, CD বলেছে 9 সেন্টিমিটার, AD বলেছে 12 সেন্টিমিটার। এবার বলেছে AC হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলেছে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে। দেখো ADC এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, একটা বাহু AD আর DC, তাহলে দেখো AD² + DC² কত হচ্ছে, AD = হচ্ছে 12² আর DC হচ্ছে 9², তার মানে 144 + 9 9 81, তার মানে 225। এটা হচ্ছে 15² = AC²। তার মানে হচ্ছে যে ত্রিভুজ ADC এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণটা কোথায় না, সমকোণটা এই কোণটা, কারণ হচ্ছে এটা অতিভুজ, অতিভুজ সবসময় বড় হয়। তাহলে এই ADC ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এই ADC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি যদি AD হয়, উচ্চতা হবে DC, তার মানে হাফ AD হচ্ছে 12, উচ্চতা 9, তাহলে 6 × 12 6 × 9 54 সেন্টিমিটার স্কোয়ার। এইবার হচ্ছে ত্রিভুজ ABC। ABC দেখো AC² + BC² কত হচ্ছে, AC² হচ্ছে 15², BC² 8²। 15 15 225, 8 8 64 হচ্ছে 5 4 9 8 2 মানে 17²। 17² মানেই দেখো AB²। তার মানে এটাও একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে AB। অতিভুজ যদি AB হয়, সমকোণটা কোথায়, এই C কোণটা সমকোণ। তাহলে ত্রিভুজ ABCর ক্ষেত্রফল হবে হাফ ভূমি, ভূমি যদি AC হয়, উচ্চতা হবে BC, তাহলে হাফ AC মানে 15, BC মানে 8, 4 × 2 = 8, 4 15 60 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 60 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে চতুর্ভুজটার ক্ষেত্রফল হবে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল, তাহলে 54 + 60 মানে 114 সেন্টিমিটার স্কোয়ার। উত্তর 1। এক্ষেত্রে একটা বলে রাখি যে তোমরা এই যে 12 আর 9-এর 15, 15 8 17 আরও হয়, দেখো 3 4 5, আরেকটা হয় 6 8 10, এগুলো সব সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি আর এই উচ্চতা।
ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন সমান্তরাল লাইনে একই দিকে 112 কিমি প্রতি ঘন্টা এবং 20 কিমি প্রতি ঘন্টা বেগে চলেছে। দ্রুতগামী ট্রেনটি 45 সেকেন্ডে ধীর গতির ট্রেনটিকে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি না, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, অভিমুখ দুটো এক। তাহলে দুটো ট্রেনের গতির অভিমুখ যদি এক হয়, আপেক্ষিক বেগ কী হবে? আপেক্ষিক বেগ তাদের গতির বিয়োগফল। তাহলে গতিবেগের বিয়োগফল হলে আপেক্ষিক গতিবেগ কত? 112 মাইনাস 20, তাহলে সমান সমান 92 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসি, তাহলে 92 ইন্টু 5/18, এটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ড। এবার দেখো, একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতে 45 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে যায়, 92 ইন্টু 5/18, তাহলে 45 সেকেন্ডে যাবে ইন্টু 45, তাহলে 92 ইন্টু 5/18 ইন্টু 45। এবার এটা ক্যালকুলেশন করি, 9 দুগুণে 18, 5 নং 45, 2 46 দুগুণে 92, তাহলে 5 5 25, 6 25 150, আর 4 25 100, আর 15 115, তাহলে এত মিটার। তাহলে 45, একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করা মানে ট্রেন দুটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন। তাহলে একটা যদি দৈর্ঘ্য এক হয়, এ হয়, তাহলে দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য কত হবে? a প্লাস এ সমান সমান 2a। তাহলে 2a মানেই হচ্ছে এই 1150। তাহলে a সমান সমান একটা ট্রেনের দৈর্ঘ্য 1150/2, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 575 মিটার। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি 2 টু দি পাওয়ার 0.83 ইজুকাল টু এক্স, 2 টু দি পাওয়ার 0.09 ইজুকাল টু ওয়াই এবং এক্স টু দি পাওয়ার জেড সমান সমান ওয়াই টু দি পাওয়ার 5 হয়, তবে জেডের নিকটতম মান নির্ণয় করো। তাহলে কি বলেছে? 2 টু দি পাওয়ার 0.83 সমান সমান এক্স, আর 2 টু দি পাওয়ার 0.09 সমান সমান ওয়াই, আর দিয়ে দিয়েছে এক্স টু দি পাওয়ার জেড সমান সমান ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে ফার্স্টে আমরা এক্সের মান বসাই। এক্স মানে কি? 2 টু দি পাওয়ার 0.83, তাহলে টু দি পাওয়ার জেড, আর ওয়াইয়ের মান কত দিয়ে দিয়েছে? 2 টু দি পাওয়ার 0.09 তার 5, তাই তো? এবার দেখো পাওয়ার দুটো গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 0.83 জেড সমান, এটা যদি গুণ হয়ে যায় 2 টু দি পাওয়ার 0.545। এবার দেখো যেহেতু বেস 1, তাহলে পাওয়ার দুটো সমান হয়ে যাবে, তাহলে 0.83 জেড সমান সমান 0.45, তাহলে অতএব জেড সমান সমান 0.45/0.83। পয়েন্টটা উঠে গেল, তাহলে 45/83। এটাকে যদি 45কে ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে? পয়েন্ট দিয়ে একটা 0 আনলাম, তাহলে এবার কতবার যাবে না? 5, 3 5 15, 5 হাতে রইল 1, 5 40, 1 41, 5 1 2, 3 2 5, 35। পয়েন্টের জন্য একটা শূন্য আসবে। এবার অপশানের দিকে তাকিয়ে দেখো 0.5 একটাই আছে, অতএব উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, তারপরে বলেছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার কিউব ইন্টু 7 টু দি পাওয়ার স্কোয়ার এবং 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 11 এর গসাগু নির্ণয় করো। তাহলে তিনটে রাশি দিয়ে দিয়েছে, এর গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশি কি বলেছে না? প্রথম রাশি বলেছে হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব মানে 3টে 2, 3 টু দি পাওয়ার কিউব মানে 3টে 3, 5 স্কোয়ার মানে 2টো 5, আর 7 স্কোয়ার মানে 2টো 7। এই তো বলেছে। আর দ্বিতীয় রাশিতে কি বলেছে? 2 টু দি পাওয়ার 4 মানে 4টে 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2,
গুণ 3 স্কোয়ার, দুটো 3। তারপরে বলেছে 5 কিউব মানে 3টে 5, 5 গুণ 5 গুণ 5। তারপরে বলেছে 7 স্কোয়ার মানে দুটো 7। আর তৃতীয় রাশি বলেছে হচ্ছে 3 গুণ 5 গুণ 7 গুণ 11। ঠিক আছে, এবার এর গসাগু কি? গসাগু মানে হবে কি, প্রত্যেকটার মধ্যে যেটা থাকবে সেটাই হবে গসাগু। দেখো সবচেয়ে 3 কম আছে নিচে, তাহলে এটাই ধরি। একটা 3 এখানে আছে, এখানে দ্বিতীয় রাশিতেও একটা 3 আছে, আর প্রথম রাশিতেও একটা 3 আছে। তাহলে নির্ণয় গসাগু সমান সমান 3 গুণ, দেখো শেষ রাশিতে 5 আছে একটা, দ্বিতীয় রাশিতেও 5 একটা আছে, প্রথম রাশিতেও 5 একটা আছে, তাহলে 3 গুণ 5। এবার 7, শেষ রাশিতে 7 আছে একটা, দ্বিতীয় রাশিতেও 7 একটা আছে এবং প্রথম রাশিতেও 7 একটা আছে, তাহলে গুণ 7। আর দেখো 3টের মধ্যে আছে কিছু নেই, তাহলে এটাই হচ্ছে গসাগু। তাহলে কত? 5 7 35, 3 35, 105। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে বাসে ভ্রমণকারী একজন যাত্রী দেখতে পেলেন যে বাসটি 1 মিনিটে 35টি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করেছে এবং দুটি খুঁটির মধ্যে দূরত্ব 50 মিটার। তাহলে বাসটির গতি কত? ঠিক আছে, তাহলে 1 মিনিটে কী করেছে? 35টি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করেছে। একটা জিনিস লক্ষ্য করো, ধরো 3টে বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করেছে, তাহলে কি এরম একটা খুঁটি, দুটো খুঁটি, 3টে খুঁটি, তাহলে দুটো খুঁটির মধ্যে দূরত্ব যদি 50 মিটার হয়, তাহলে 3টে খুঁটি অতিক্রম করার জন্য সে কত পথ অতিক্রম করেছে? না, খুঁটি 3টে অতিক্রম করেছে, কিন্তু 50 মিটারের এরকম ব্যবধান দুটো করেছে, তাহলে মোট দূরত্ব হবে 50 × 2 মানে 100 মিটার। কিন্তু খুঁটি করেছে 3টে, কিন্তু গুণ করার সময় একটা খুঁটি কম দিয়ে গুণ করলে তবে আমরা মাঝের দূরত্বটা পাবো। বুঝেছো? তাহলে এখানে কী হয়েছে? না, দুটো খুঁটির মধ্যে দূরত্ব 50 মিটার আর অতিক্রম করেছে হচ্ছে 35টি খুঁটি, তাহলে সে মোট কত পথ অতিক্রম করেছে? না, 34 দিয়ে গুণ করলে আমরা অতিক্রান্ত দূরত্বটা পাবো। তাহলে 50 × 34 এত পথ অতিক্রম করেছে কতক্ষণে? না, 1 মিনিটে অতিক্রম করেছে। তাহলে 60 মিনিটে কতটা করবে? × 60, এত মিটার পথ। এবার মিটারটাকে কিলোমিটারে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করে দিলাম, এটাই হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা বেরিয়ে গেল আমার। তাহলে এবার 0 0 কেটে দিলাম, 5 2 10, আর 2 দিয়ে কাটলে 3 2 6, তাহলে 3 দিয়ে কাটলে 3 4 দিয়ে 34কে গুণ করলাম, 3 4 12, 3 3 9 আর 1 10, তাহলে 102 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা। মাঝি 50 কিমি স্রোতের অনুকূলে যাওয়ার তুলনায় 50 কিমি স্রোতের প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় নেয়। স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হলো, তাহলে কি বলেছে? নৌকার গতিবেগ 3 কিলোমিটার আর 50 কিমি অনুকূলে যাওয়াচ্ছে 50 কিমি প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় নেয়। তাহলে যদি ধরি স্রোতের বেগ x কিলোমিটার, তাহলে অনুকূলে বেগ কত? অনুকূলে বেগ হবে 3 + x কিলোমিটার প্রতি ঘন্টা, আর প্রতিকূলে বেগ হবে 3 - x কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে? স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে সময় লাগবে, আমরা জানি টাইম = ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্স 50, স্পিড কত? অনুকূলে হচ্ছে 3 + x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এত ঘন্টা স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে সময় লাগবে। এবার স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে? না, স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে, ডিস্টেন্স হচ্ছে কত? 50, আর বেগ কত? 3 - x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে যেতে নৌকাটার সময় লাগবে 50/3 - x ঘন্টা। তাহলে দেখো কি বলেছে? না, স্রোতের অনুকূলে যাওয়ার তুলনায় 50 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় নেয়। তাহলে এই সময়টা এইটার দ্বিগুণ, তাহলে আমরা যদি সমান সমান চিহ্ন দিই, এখানে একটা 2 গুণ করতে হবে, তাহলে দুটো সমান হবে। এবার দেখো দুদিক থেকে 50 কেটে গেল, এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হবে 3 + x = 3 2 6 - 2x। এবার 2xটা এই পাশে নিয়ে আসি, তাহলে x + 2x = 6 - 3, তাহলে 3x = 3, তাহলে x = 1। তাহলে x মানে কি ধরেছিলাম? x ধরেছিলাম স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ 1, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ আমাদের কত ছিল? 3 + x, তাহলে 3 + 1 = 4 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি 4 sin² থিটা = 1 এবং থিটা একটি সূক্ষ্মকোণ হয়, তাহলে cos² থিটা + tan² থিটার মান কত?
তাহলে কি বলেছে না 4 সাইন স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা 1/4, তাহলে সাইন থিটা প্লাস মাইনাস হাফ, তাই তো। তাহলে দেখো এখানে বলেছে থিটা সূক্ষ্মকোণ, তাহলে থিটার সূক্ষ্মকোণের সাইনের সব মানই হচ্ছে প্লাস, তাহলে সাইন থিটা সমান সমান হাফ। তাহলে সাইন থিটা যদি হাফ হয় তাহলে হাফের কোন মান সাইন, তার সাইন 30 ডিগ্রি, তাহলে অতএব থিটা সমান সমান 30 ডিগ্রি। এখন কার মান বার করতে বলেছে না কস স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার থিটার মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কস 30 মান √3/2 তার হোল স্কোয়ার, আর ট্যান 30 মান 1/√3 তার হোল স্কোয়ার, তার মানে 3/4 প্লাস 1/3, লসাগু 3 4 12, 3 3 9 প্লাস 4, তার মানে 13/12, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি তারের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 33 সেন্টিমিটার, যদি তারটি দিয়ে একটি বৃত্ত তৈরি করা হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলেছে এ সমান সমান 33 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি 4a সমান সমান 4 × 33 সমান সমান 3 4 12, 3 4 12 1 13 এত সেন্টিমিটার। তাহলে তারের বর্গক্ষেত্রটার তারের দৈর্ঘ্য হচ্ছে 132 সেন্টিমিটার। এবার এই তারটা দিয়ে যদি একটা বৃত্ত তৈরি করা যায়, বৃত্তের পরিধিও হবে 132 সেন্টিমিটার, তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কত আমরা জানি 2πr, তাহলে 2πr সমান সমান 132, তাহলে r সমান সমান 132/2π, 2π মানে 2 × 22, পায়ের মান 22, নিচে বসলো, 7টা উপরে চলে গেল, 2 কাটলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 22 দিয়ে কাটলে 3 22 66, তাহলে r সমান সমান 21 সেন্টিমিটার, উত্তর 1।